আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। সত্যি কথা বলতে কি, আমি এই পেশায় কখনোই আসতে চাইনি, কিন্তু জীবনের তাগিদে আজকে এই পথে। ঠিক করেছিলাম যে আর যাই করি না কেন, অ্যাম্বুলেন্স যতদিনই চালাই না কেন, কখনো লাশ তুলব না গাড়িতে। আজ আপনাদের সেই ঘটনা শোনাবো। এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। 28 মে 2005 সাল। তারিখটা মনে থাকবার কারণ হলো, সেদিন আমার ছোট মেয়ের জন্মদিন ছিল। ঢাকায় আমি নিজে এক রুম ভাড়া নিয়ে থাকতাম, আর পরিবার থাকতো আমার ফরিদপুর নিজ গ্রামে। তো সেই রাতে একটা রোগীকে হাসপাতালে নামিয়ে অপেক্ষা করছিলাম হাসপাতালের গেটের বাইরে। রাত প্রায় 11টা। বাইরে এত শীত যে অ্যাম্বুলেন্সের ভেতরেও বসে ভালোই শীত লাগছিল। হঠাৎ কানের পাশে কে যেন কিছু একটা বলছিল। সাথে সাথে আমার গাড়ির ভেতরে ঠান্ডা পরিবেশ গরম হয়ে গেল। তৎক্ষণাৎ শুরু হয়ে গেল মাথা ব্যথা। এত তীব্র ব্যথা যা থাকতে পারলাম না। বাসায় এসেই লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। আমি জানি সেন্সটা তখনও ছিল। এত গভীর ঘুমে তখনও যায়নি। আমার নাম ধরে কেউ একজন ডাক দিল, আর তখন ধপাস করে আমার খাটে কেউ বসে পড়ল, যেটা আমি বুঝতে পারলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি লেপ থেকে মাথা বের করে দেখতে পাই ঠিক পায়ের কাছে একজন বসে আছে। সেটা পুরুষ ছিল। পেছন সাইড দেখে মনে হচ্ছিল কাপড়ের কিছু অংশ ছেঁড়া। আমি ভয়ে মোবাইলের টর্চ জ্বালিয়ে ভালোভাবে দেখতে যাব, তখন দেখি সেই অবয়বটা খাট থেকে উঠে নিমিষেই গায়েব হয়ে গেল। 32 বছরের জীবনে এই প্রথম কোনো ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হলাম। সেই রাতে এতটাই ভয় পেয়েছিলাম যে টানা 2-3 দিন আমার জ্বর ছিল ভয়ে। সুস্থ হয়ে আবারও কাজে বের হলাম। তবে সমস্যাটা যে এখান থেকে টানা আমার সাথেই ঘটবে তা আমি আগে থেকে জানতাম না। একটা অবয়ব আমার সামনে প্রায় আসে, কিছু হয়তোবা কানের পাশে এসে বলতে চায়, না আমি স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট না। স্পষ্টভাবে বোঝা যায় না, আবার এমনও হয় আমার সামনে দেখা যায়। বিশেষ করে আমি যখন সেই অবয়বটার অস্তিত্ব বুঝতে পারি, তখন শরীরটা নিচ থেকে বেশ ভার হয়ে যায়, আর আমি মাথা ব্যথা অনুভব করি। এমনকি আমি অ্যাম্বুলেন্স নিয়ে রানিং অবস্থায় থাকলেও একই সমস্যায় পড়তাম। যেমন এক রাতে রোগী নামিয়ে দিয়ে বাসার দিকে ফিরছিলাম। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পর মেন রাস্তায় উঠব। রাস্তা ছিল গাজীপুরের কালীগঞ্জ থেকে পুবাইলের বাইপাস রাস্তা। গাড়ি চালাচ্ছিলাম, এমন সময় পেছন থেকে কেউ আমার নাম ধরে পেছনে তাকাতে বলে। আমি তাকাতেই সেই অবয়বটাকে দেখি। সাথে সাথে গাড়ির স্টার্টটা আমার বন্ধ হয়ে গেল। আমি রাস্তায় বের হয়ে যাই। ভয় আর ভেতরে যেতে চাইছিলাম না। এমন সময় ভাগ্যক্রমে আরও 2-3টা গাড়ি রাস্তা অতিক্রম করবার সময় আমি গাড়ি স্টার্ট দিয়ে তাদের ফলো করে মেইন রোডে উঠে বাসায় চলে আসি। সেই রাতে বাসায় আসবার পর অ্যাম্বুলেন্স গ্যারেজে পার্ক করবার পর যা দেখি, তা যেন ভয়ে বুক কাঁপিয়ে দেওয়ার মতো অবস্থা। পেছন সাইড খুলবার পর দেখি অ্যাম্বুলেন্সটা জোরে কয়েকবার নিচ থেকে ঝাঁকি দিল। তড়িঘড়ি করে বাসায় এসে পড়ি। সিদ্ধান্ত নিয়ে ফেলে এভাবে আর সম্ভব না, বাড়ির কাউকে তো জানানো যাবে না, তাই এলাকার যে মসজিদ আছে সেখানে হুজুরকে বিষয়টা জানাই। পরের দিন আমি তাই করলাম। দিনের বেলা হুজুরকে আমার সম্পূর্ণ ঘটনা খুলে আমি তাকে বললাম। তিনি এক কথাই বলল যে, আপনি কি নামাজ কালাম পড়েন? উত্তরে আমি বললাম, না হুজুর, ওভাবে জুম্মা নামাজ ছাড়া তেমন নামাজ পড়তে পারি না। হুজুর বলেন, 5 ওয়াক্ত নামাজ শুরু করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহই আপনাকে পথ দেখাবেন। আমি আল্লাহর নাম নিয়ে নামাজ শুরু করে দিই। এমনকি আমি এতটাই নামাজ পড়ছিলাম যে তাহাজ্জুদের নামাজ তো আমি বাদ দিতাম না। আলহামদুলিল্লাহ, কয়েকদিন আগেও ঘরে যে সমস্যা ফিল করতাম, নিজের সাথে যে সমস্যা, প্যারানর্মাল জিনিস ফিল করতাম, তা এখন আর আগের মতো নেই। সব ঠিক হয়ে গেছে। সপ্তাহখানিক পরের কথা, এক রাতে নামাজ পড়ে ঘুমানোর পর স্বপ্ন দেখি। স্বপ্নের ইনসিডেন্টটা আমার সাথে কয়েক মাস আগে ঘটেছিল। ঢাকার পাশেই এক এলাকার বিল্ডিং ধসে বহু মানুষ হতাহত হয়েছিল। একের পর এক লাশ বিল্ডিংয়ের নিচে আটকানো ছিল। মানুষের বাঁচবার যে আকুতি, তা আমি নিজের চোখে যা দেখেছিলাম সেটা স্বপ্ন দেখতে পাচ্ছি। আমি নিজের অ্যাম্বুলেন্সে অনেক আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলাম। স্বপ্নে কিন্তু তাই দেখেছি।
আচমকা কোনো কারণে ঘুম ভাঙে, উঠে ভাবতে থাকি এমন কেন দেখলাম, আবারও ঘুমিয়ে পড়ি। এবার আমি স্বপ্নের মাঝেই দেখছি বাকি অংশ। যেন আমি কখনো লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে উঠবো না বলে প্রতীক্ষা করেছিলাম, এই প্রথম মানুষের হাহাকার দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। 4টা লাশ নিয়ে আমার গাড়িতে তোলা হলো, যেন হাসপাতালে পৌঁছে দিয়ে আসি। লাশগুলো তুলবার পর আমি অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই। ব্যাস, স্বপ্নে আর কিছু দেখতে পেলাম না। বাইরে ফজরের আজান দিচ্ছিল। সারাদিন ভাবতে থাকি আগের এই ইনসিডেন্ট কেন আবার আমি দেখলাম। যাই হোক, শুরু হয়ে গেল নতুন আরেক সমস্যা। হয়তো কেউ আমাকে ভয় দেখার জন্য এরকম করতে পারে, কিন্তু কেউ তো আমাকে ভয় দেখায় না। তবে এমন একই স্বপ্ন মাঝে মাঝে দেখা শুরু করি। এ থেকে মুক্তি পেতে আমি সেই রাতে তাহাজ্জুদ পড়ে 1টা পর্যন্ত জিকির করে শুয়ে পড়ি। আজ আমি স্বপ্নে দেখি ওই যে 4টা লাশ তুলেছিলাম আমার গাড়ির পিছনে, তাদের নিয়ে হাসপাতালে যাওয়ার পথে কে যেন আস্তে আস্তে বলছে, ভাই পানি হবে, পানি চাই, আমাকে পানি দিবেন খেতে, খুব কষ্ট হচ্ছে। আমি পিছিয়ে তাকিয়ে দেখি একজন লোক এখনো বেঁচে আছে। যেহেতু গাড়িতে আমি একাই আর হাসপাতালে যাওয়াটাও আগে জরুরি, তাই লোকটাকে কে যেন বলি, যা স্বপ্নের মাঝে মনে ছিল না। আমি যেটা বলেছিলাম সেটা স্বপ্নের মাঝে মনে ছিল না, শুধু এতটুকু মনে আছে গাড়িটা টান দিয়ে হাসপাতালে নিয়ে যাই। সেই রাতেও ভেঙে যায় আমার স্বপ্ন। ঘুম থেকে উঠে মনের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসে। মনে পড়ে সেই লোকটার কথা। 4 জনের সবাইকে মৃত ভাবলেও তিনি বেঁচে ছিলেন। আমার কাছে পানি চেয়েছিলেন। আমি ভেবেছিলাম অ্যাম্বুলেন্স থামিয়ে পানি না দিয়ে একবারে হাসপাতাল গেলে হয়তো লোকটাকে বাঁচানো সম্ভব। কিন্তু আফসোস, হাসপাতালের গেট ঢুকবার পর যখন স্ট্রেচারে করে 4 জন নিয়ে যাচ্ছিল, তখন আমি ডিউটি ডাক্তারকে বলি, এই যে আপা, এই লোক বেঁচে আছে, পানি চাইছিল, ওনাকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিন। ডাক্তার পালস চেক করে দেখেন তিনি আর বেঁচে নেই। কষ্টে চিৎকার দিয়ে কেঁদেছিলাম। আমি কি তাহলে একজন মৃত্যু পথযাত্রীকে পানি দিতে পারলাম না? সকালে ঘুম থেকে চিন্তায় পড়ে যাই, তাহলে এই লোকটার অবয়ব কি আমার সামনে আসতো, নাকি এগুলো আমার কল্পনা ছিল? কিন্তু এতবার সেই অবয়ব আমার সামনে এসছে, এটা তো ভুল হবার কথা না। যাই হোক, 2 দিন পর এক লোকের অনেক অনুরোধে ওনার চাচার লাশ নিয়ে সিলেট দিয়ে আসি। দিয়ে আসার পর ব্যাক করবার পথে ভাবলাম সেখানে বেশ নামকরা একটা মাজার আছে, সেটা জিয়ারত করব। আমি তাই করি। 3 ঘন্টা সেই মাজারে ছিলাম। রাত 2টার কাছাকাছি মাজারের ভেতরে লোকজন কিছু সজাগ, আর বেশিরভাগ লোক ফ্লোরেই শুয়ে পড়া ছিল। এমন সময় আমি নিজ চোখে সর্বোচ্চ 10 থেকে 15 হাত দূরে এক লোককে দেখি, যার পরনে ছিল কালো পাঞ্জাবি পায়জামা আর কাঁধে লাল গামছা। বয়স আনুমানিক 60 বছর হবে। তিনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। হাত দিয়ে ইশারা দিয়ে আমাকে বলে কাছে ডেকে নেন। শক্ত করে ডান হাতটা ধরে ফেললেন আর ওনার মাথা নিচু করে ফেলেন। বলেন, বাড়ি ফরিদপুর, ঢাকা একা থাকেন? লোকটা কি এখনো ভয় দেখায়? আমি হতবাক হয়ে 3 বারই হ্যাঁ বলি। তারপরে তিনি বলেন, সমস্যা বেশ জটিল, যদি সমস্যার সমাধান চান তাহলে বলি। আপনি চট্টগ্রামের খাদেম আমিমুল হক বারকাতি এর সাথে কে কথা বলেন, উনি আপনাকে সমাধান করে দিবেন। সময় মাত্র 7 দিন, আর যে নামটি ব্যবহার করা আছে সেটি একটি ছদ্মনাম। আমি সেদিনের মতো রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এরপর 2 দিনের জন্য বাড়িতে যাই। স্ত্রীকে প্রথমবার আমার সব সমস্যার কথা জানাই। ঠিক হয় আমি ঢাকা হয়ে চট্টগ্রাম সেই খাদেমের কাছে যাব, এবং তাই করি। সেই মাজারে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে খোঁজ পাই খাদেমের। এসার পর আমাকে নিয়ে বসেন। জানি না বিশ্বাস করবেন কি না, আমাকে দেখেই তিনি বলেন, সিলেট থেকে আমার খোঁজ পাইছো? মজনু ফকির খোঁজ দিছে? তখন মোবাইলের প্রচলন শুরু হচ্ছে মাত্র। এত কিছু তিনি জানলেন কিভাবে? আমি ভাবলাম হয়তো কোনোভাবে আমার সম্পর্কে তিনি জেনেছেন। তবে আশ্চর্য হই তখন যখন আমার সমস্যা কি ঘটেছে তা তিনি অনবরত কোনো তারিখ, এমনকি কোন তারিখে ঘটেছে সেটাও বলে যাচ্ছিলেন।
যেই কথা আমি সিলেটে ওই হুজুরকে বলিনি সেগুলো তিনি বলে দিচ্ছেন। এমনকি রাতে কখন কি স্বপ্ন দেখতাম, অবয়ব যা সামনে আসতো বিস্তারিত সব তিনি বলে যাচ্ছিলেন। সব শুনে আমি ওনাকে প্রশ্ন করি, হুজুর এত কিছু আপনি জানলেন কিভাবে? জবাবে তিনি মুচকি একটা হাসি দিয়ে বলেন, এত কিছু জেনে লাভ নেই বাবা, তুমি কিভাবে এগুলো থেকে মুক্তি পাবা সেটা নিয়ে আমি বলে দিচ্ছি। আগামী 1 মাসে আরবি 7 তারিখে 7 বিজোর রাতে রোজা রাখবা আর 12 জন মিসকিনকে একবেলা খাওয়াবা। সেই খাদেম এইটুকু বলেই সেখান থেকে উঠে যান। আমি ওনার সাথে দাঁড়িয়ে এটা জিজ্ঞাসা করতে যাব যে আমি এই অবয়বটাকে কেন দেখি, আমি কি জিজ্ঞাসা করব? উনি নিজেই আমাকে বলেন, সাইফুল তুমি জানতে চাচ্ছ অবয়বটা কে, তাই না? কেন দেখতে পাও? এই তো শোনো, লোকটা তোমার কাছে পানি চেয়েছিল, কারণ মৃত্যুর আগে সে ভেবেছিল পানি খেতে পারলে হয়তো কিছুটা হলেও শান্তি পাবে, কিন্তু তা তো আর হয়নি। যাই হোক, ওর কারিন তোমার আশপাশ ঘুরত। আমি যা বললাম তা মেনে চলো, 1 মাস দেখো কি হয়। আমি খাদেমকে সালাম বিনিময় করে বললাম, হুজুর আমি কি আবার 1 মাস পরে আসব? তিনি কিছু না বলেই আবারও মুচকি হাসি দিয়ে সেখান থেকে ভেতরে চলে গেলেন। আমি মাজার গেটের বাইরে যেতে যেতে ভাবতে থাকি, আচ্ছা খাদেম আমার নাম জানলো কিভাবে? এরপর আমি ঢাকায় চলে আসি। ওনার কথা অনুযায়ী সব কাজ করে 1 মাস পর আবার সেই মাজারের সামনে যাই, কিন্তু ওনার নাম বলার পর ওনাকে কেউ চিনতে পারল না। বলে এই নামে নাকি এখানে কোনো খাদেমই নাকি নাই। আজ পর্যন্ত জানি না কে ছিল সিলেটের সেই ব্যক্তি আর কেই বা ছিল সেই খাদেম, তবে আজ অবধি আমার কোনো সমস্যা হয়নি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আপনাকে, ধন্যবাদ সামির ভাইকে যিনি ঘটনাটি কালেক্ট করে। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম শাহরুফ আহমেদ ফারদিন। উনি খুলনার স্থানীয় একজন বাসিন্দা। খুলনার 7 রাস্তার মোড়ে ওনার বাড়ি। বর্তমানে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন। বিগত প্রায় 3 বছর যাবৎ আমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। অনেকবার ঘটনা পাঠানোর ইচ্ছা করলেও নানা ব্যস্ততায় পাঠাতে পারেননি বলে জানিয়েছেন। তবে এবার যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি অত্যন্ত রোমহর্ষক বলতে হবে। ওনার ছোট মামার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। ঘটনাটি 2002 থেকে 2004 সালের মধ্যবর্তী কোনো একটি সময় ঘটেছিল। তখন গ্রীষ্মকাল চলছিল আর ওনার ছোট মামার নাম শিশির খন্দকার। ফারদিন ভাইয়ের নানা বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ডাঙ্গারপাড় গ্রামে। মূলত এই গ্রামেই ঘটনাটি ঘটে। ফারদিন ভাইয়ের নানা পেশায় ছিলেন একজন ডক্টর। উনি বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি চেম্বারে বসতেন, রোগী দেখতেন। বাড়ি থেকে ওই চেম্বারে যাওয়ার পথের যেই বিবরণটা, এই বিবরণটা দেওয়া প্রয়োজন। বাড়ি থেকে বের হবার পর, মানে চেম্বারে যাওয়ার পথে প্রথমে ডান পাশে বড় একটি পুকুর পড়ে, পুকুরের পর একটি বাঁশঝাড় পড়ে। এরপর বেশ খানিকটা খোলা মাঠের ভেতর দিয়ে হেঁটে পাকা রাস্তায় উঠতে হয়। পুকুরের পরে যে বাঁশঝাড়ের কথাটি আমরা বললাম, সেটি নিয়ে একটি ছোট্ট ঘটনা রয়েছে। এই ঘটনাটি না বললে মূল ঘটনাটা বুঝতে অসুবিধা হতে পারে। সেই ঘটনাটি আমরা শুরুতে বলি। ফারদিন ভাইয়ের নানা বাড়ির ঠিক কয়েকটা বাড়ি পরে এক প্রতিবেশীর বাড়িতে বিবাহযোগ্য একটি মেয়ের বিয়ে ঠিক হয়। মেয়েটির অন্য একটা জায়গায় সম্পর্ক থাকার কারণে সে তো বিয়ে করতে রাজি হচ্ছিল না। কিন্তু মেয়ের মা বাবা আত্মীয় স্বজন কোনোভাবেই মেয়েটার এই সম্পর্ক মেনে নিতে চাচ্ছিলেন না। এক প্রকার জোর করেই মেয়ের অমতে বিয়ে মেয়ের উপর চাপিয়ে দেওয়া হয়। বিয়ের কয়েকদিন আগে এক রাতে হঠাৎ মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন ভেবেছিল হয়তোবা বাড়ির আশেপাশে কোথাও গিয়েছে। যখন অনেক রাত হয়ে যায়, মেয়েটি বাড়ি ফিরছিল না, তখন গ্রামের লোকজন সকলে একত্র হয়ে হারিকেন হাতে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর পাট ক্ষেতের পাশে একটা ছোট শেওড়া গাছের সঙ্গে এই মেয়েটার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায়। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে শেওড়া গাছটির সঙ্গে এই মেয়েটি গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল। এই শেওড়া গাছটি নাকি মেয়েটির দৈহিক উচ্চতা থেকে বেশ ছোট।
সর্বোচ্চ মেয়েটির বুক পর্যন্ত লম্বা হবে এই গাছটি। এত ছোট একটি গাছের সঙ্গে সে কিভাবে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো এটা কারোই বোধগম্য হচ্ছিল না। অনেকেই মনে করলো হয়তোবা এটা জিন ঘটিত কোনো অপমৃত্যু। সেই সময় নাকি গ্রামে এরকম রহস্যময় মৃত্যু ঘটত। মেয়েটির লাশ গলায় ফাঁসি অবস্থায় এত বীভৎস দেখতে ছিল যে ছোট ছোট শিশুরা সেই বীভৎস লাশ দেখে কয়েক রাত নাকি ঘুমাতেই পারেনি। অনেক বড় মানুষও সেই লাশ দেখে আঁতকে উঠেছিল। লাশটির চেহারা এমন ছিল যে মেয়েটি হাঁটু গেড়ে এক পাশে কাত হয়ে আছে এবং নিজের হাত দিয়ে তার গলায় ফাঁস দেওয়ার রশিটি জোরে জাপটে ধরে আছে বা হাত দিয়ে চেপে ধরে আছে। মেয়েটির জিহ্বা প্রায় অনেকখানি বের হয়ে আছে এবং চোখ দুটো সম্পূর্ণ বড় বড় খোলা ছিল এবং সাদা হয়ে গিয়েছিল। আশেপাশের মাটিতে অনেক হ্যাচড়ানো বা এমন কিছু দাগ ছিল যেটা দেখে মনে হচ্ছিল যে মেয়েটি ঠিক যেই জায়গাতে দাঁড়িয়ে আছে, মানে তার যে লাশটা, এই জায়গা থেকে বেশ কিছুটা দূর দিয়েও তাকে হেঁচড়ে নিয়ে আসা হয়েছে বা জাপটাজাপটি হয়েছে, এমনটা মনে হচ্ছিল। মনে হচ্ছে কেউ তাকে জোর জবরদস্তি করে হত্যা করেছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে সে হাঁটু গাড়া অবস্থায় বসা। সাধারণত যখন কেউ আত্মহত্যা করতে যায় বা গলায় ফাঁস দেয় তখন গলার রগে এমন এক ধরনের টান পড়ে যার ফলে দু হাত কিন্তু উপর দিকে উঠতে চায় না, এটাই ডক্টররা বলেন। যদিও বা ওই মেয়েটির থেকে গাছটির উচ্চতা কম, সে যদি হাত দিয়ে ধরেও ফেলে ওই রশিটা, তারপরেও তো সে যে জায়গায় থাকে, মানে যে জায়গাটায় তার অবস্থানটা ছিল সেখান থেকে আরও অনেক দূরে তো মাটিতে আঁচড়ানোর দাগ থাকার কথা নয়। মনে হচ্ছে তার ইচ্ছার বিপরীতে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। কিন্তু আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে আশেপাশে এমন কোনো আলামত পাওয়া যায়নি যাতে করে মনে হয়েছে কোনো মানুষ এই কাজ করেছে। আবার মানুষ এই কাজ করতেও পারে, বলা যাচ্ছিল না, তবে এতটুকুই ধারণা করা হচ্ছিল যে কোনো মানুষ হত্যা করেছে। আবার কেউ কেউ বলছিলেন যেহেতু মেয়েটির অন্য একটা জায়গায় সম্পর্ক ছিল, তাকে জোর করে বিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল, এই জন্যই হয়তো বা মেয়েটি আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যা করার জন্য তো আরও জায়গা ছিল, বাড়ি থেকে এতটা দূরে এসে তার থেকেও ছোট উচ্চতার একটা গাছে সে কেন ফাঁস দিবে? তারপর আরও যে আলামতগুলো ছিল এটাও রহস্যজনক ছিল। তবে এই বিষয়টা নিয়ে খুব বেশি তারা আর থানা পুলিশ করেন নাই। ওখান থেকে লাশ উদ্ধার করে শরিয়ত মোতাবেক দাফন কাফন করা হয়। কিন্তু দাফন কাফন করার কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যায় আসল ঘটনা, যেটা হচ্ছে আমাদের এই ঘটনার মূল অংশ। মেয়েটিকে দাফন করা হয়েছিল সেই বাঁশঝাড়ে, যেটি এই ফারদিন ভাইয়ের নানাবাড়ি থেকে একটা পুকুরের পরে। সন্ধ্যার পর যেই ওই বাঁশঝাড় দিয়ে বাড়িতে ফিরত বা অন্য কোনো কাজে যেত, অদৃশ্য কিছু তাকে আক্রমণ করত। কারো মাথায় ইটের টুকরা বা মাটির ছোট বড় ঢিল ছুটত, কারো মাথায় পচা দুর্গন্ধযুক্ত পানি পড়ত। কেউ কেউ দেখত ওই অপমৃত্যুতে মারা যাওয়া মেয়েটি একটি বড় বাঁশের মাথায় অদ্ভুতভাবে বসে আছে। অদ্ভুত এই কারণে বলা হচ্ছে যে সে যেভাবে বসে থাকতো কোনো মানুষ সাধারণভাবে এভাবে বসতেই পারে না। তার পা পেছন দিক দিয়ে ঘুরিয়ে কাঁধের উপর এনে রাখা, মানে এক পা, আর অপর পা আমরা যেভাবে আসন করে বসি সেভাবে রাখা। আবার কখনো কখনো এভাবে বসতো যে আমাদের পায়ের পাতা যেদিকে মুখ করা থাকে আমাদের বডিও কিন্তু ওই দিকেই থাকে, আমাদের হাঁটু যেদিকে থাকে আমাদের বডিও কিন্তু ওই দিকে থাকে। কখনো কখনো নাকি এরকম বসতো যে তার পায়ের পাতা হাঁটু যেদিকে, তার বডিটা তার উল্টো দিকে। আবার কখনো কখনো এমনভাবে নাকি দেখা যেত তার বডি সব ঠিকঠাক আছে কিন্তু মাথাটা উল্টো দিকে ঘোরানো। এরকম ভয়ঙ্কর আকৃতিতে তাকে দেখা যেত। মানুষ তো প্রচণ্ড রকমের ভয় পেত। ওই বাঁশঝাড়ে অনেকের সাথেই ঘটতে থাকে রাতের বেলায় এই ঘটনা।
তো এই যে ফারদিন ভাইয়ের ছোট মামা শিশির খন্দকার, তো এই শিশির মামা প্রায় প্রতিদিনই ওই বাঁশঝাড়ের ওই পথ দিয়ে ফারদিন ভাইয়ের নানাকে, মানে এই শিশির ভাইয়ের বাবাকে, মানে শিশির মামার বাবাকে হারিকেনের তেল দিয়ে আসতেন, হারিকেন এবং কেরোসিন তেল দিয়ে আসতেন আর কি। চেম্বারে দিয়ে আসতেন, সন্ধ্যার আগে আগেই দিয়ে আসতেন, আর ফিরতেন ওই সন্ধ্যার পরপরই ওই বাঁশঝাড় দিয়েই। এটা বেশ অনেক দিন ধরেই উনি করে আসছিলেন আর কি। তো একদিন হয়েছে কি, নানাকে হারিকেন দিয়ে আসছেন কেরোসিন তেল সহ। চেম্বার থেকে ফেরার পথে তার সাথে কিছু বন্ধু বান্ধবের দেখা হয়। তাদের সাথে গল্প করতে করতে কিছুটা দেরি হয়ে যায়। উনি বাড়িতে এসে আবার পড়তে বসবেন। তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যখন বাড়িতে ফিরছিলেন, তখন হয়তো বা সর্বোচ্চ রাত 8টা বাজে। আর তখন তো গরমকাল ছিল, মাগরিবের নামাজ শেষ হতে হতেও কিন্তু 7:15, 7:20 এরকম বেজে যেত। 8টা মানে কিন্তু খুব বেশি রাত না, গরমকালের কথা বলছি আর কি। তো উনি তো ফিরছিলেন যখন, ওনার হাতে কোনো টর্চ লাইট বা অন্য কোনো আলোর কিছু ছিল না। ওনার চিরচেনা সেই বাড়ির পথ ধরেই আসছিলেন। ওই পথ তো তার খুবই চেনা, চোখ বন্ধ করে হাঁটলে ওই বাসার ভেতর দিয়ে উনি চলে আসতে পারবেন, এতটাই চেনা। তার কোনো আলোরও প্রয়োজন ছিল না। অমাবস্যার অন্ধকারে অনায়াসেই উনি হাঁটাচলা করতে পারতেন। তো উনি হাঁটতে হাঁটতে যখন ওই বাসারের কাছে আসছেন, আর ওই যে যেই মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটার কবরস্থান, মানে যেই জায়গাটাতে আর কি কবর যেখানে দেওয়া হয়েছিল, ওই কবরের কাছাকাছি জায়গায় একটা বড় লেবু গাছ ছিল। লেবু গাছ কিন্তু বেশ অনেক জায়গা নিয়ে ছড়িয়ে যায়। আমরা যারা লেবু গাছ দেখেছি, বড় বড় লেবু গাছ একটা ঝোপের মতো হয়ে যায়। তো মামা দেখতে পেলেন ওই লেবু গাছের তলা থেকে বেশ খানিকটা আলোর ঝলকানি বের হচ্ছে। শিশির খন্দকার মামার বয়স কিন্তু তখন 16-17 বছরের মতো হবে আর কি। তবে উনি বেশ সাহসী ছিলেন। কিছুটা ভয় পেলেও মনে সাহস রেখে সামনে বাড়ির দিকে আগাতে থাকলেন। ধীরে ধীরে হলো কি, ওই লেবু গাছের তলা থেকে যেই আলোর ঝলকানিটা বের হচ্ছিল, ওটা মনে হচ্ছে আস্তে আস্তে একটু একটু বড় হতে শুরু করেছে। তো মামা আবার ওইদিকে যখন তাকিয়েছেন, উনি দেখেন ওই আলোর ভেতর থেকে ছোট্ট একটা পুতুল বের হয়ে আসছে। বাজারে কিছু পুতুল কিনতে পাওয়া যায় না, ছোট বাচ্চা মেয়ের আকৃতির, খুব সুন্দর পুতুল, ওই রকম পুতুল, দেখতে খুবই সুন্দর। ওই আলোর ঝলকানিতে ওই পুতুলের চেহারাও খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। মামা এটা দেখে থমকে যান, আরে এইটা কি? আরও একটি বিষয় দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান। সেটা হচ্ছে ওই পুতুল এক পা করে এগিয়ে আসছে, আর প্রতি কদমে কদমে তার উচ্চতা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এভাবে অল্প কয়েক কদম আগানোর পরপরই ওই পুতুলটা মামার থেকেও আরও উঁচু আকৃতি ধারণ করেছে। আর মামা যখন ওই পুতুলের মুখের দিকে ভালো করে তাকিয়েছেন, তখন দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। এই পুতুলের চেহারাটা এখন আর সুন্দর নাই। এর চেহারা হয়ে গেছে এই যে কিছুদিন আগে যেই মেয়েটি মারা গিয়েছিল, যার ডেড বডিটা পাওয়া গিয়েছিল গলায় ফাঁস দেওয়া অবস্থায়, এই মেয়েটির চেহারা। তবে ওই চেহারার ভিতরে যে ভয়ঙ্কর রূপ ছিল, বিষয়টা এরকম না। সে স্বাভাবিক অবস্থায় যেরকম ছিল ওই রকমই চেহারা, কিন্তু এবারে ওই অবয়বটি 2 হাত প্রসারিত করে শিশির মামাকে বলছে, এই শিশির, আয় এদিকে আয়। এই বলে 2 হাত প্রসারিত করে মামাকে জড়িয়ে ধরতে গেছে। মামা তখন কি করবেন বুঝে উঠতে না পেরে উনি ওনার হাত দিয়ে ওই অবয়বটা শরীরে আঘাত করার চেষ্টা করেছেন। আর তখন উনি দেখেন যে ওনার হাতটা মনে হলো বাতাসের ভেতর দিয়ে চলে গেল। মানে ওই অবয়বটাকে দেখে একটা সলিড বস্তু মনে হলেও যখন হাত দিয়ে ওটাকে আঘাত করেছেন, মনে হলো বাতাসের উপর উনি হাত চালিয়েছেন। তখন মামা সাহস করে ওই অবয়বটির এক পাশ দিয়েই দৌড় দিয়েছেন বাড়ির দিকে। কারণ ওনার বাড়ির দিকে দৌড় দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ পেছনে যে পাকা রাস্তা দূরে, সেটাও কিন্তু বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে যেতে হবে। আর সামনে বাড়ির পথ, এটা কম পথ, তবে সেখানেও একটা লম্বা দৌড় দিতে হবে। মামা তো
দৌড় দিয়েছেন, তবে উনি তখন একটা বুদ্ধি করেছিলেন, সেটা হচ্ছে যে ওই কাছাকাছি জায়গায় ওনার এক বন্ধুর বাড়ি ছিল, সেই বন্ধুর নাম হচ্ছে রাকিব। উনি নিজের বাড়িতে না গিয়ে ওই রাকিবদের বাড়িতে ঢুকে উঠোনে গিয়ে প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তখন তো আসলে রাত বেশি না, তখন এশার আজানও দেয়নি, বাড়ির সবাই তো জেগে আছে। লোকজন বের হয়ে আসছে, এসে দেখে এই অবস্থা। তখন তাড়াতাড়ি তারা তাকে মাথায় পানি দিয়েছে, মাথায় তেল মালিশ করে দিচ্ছে, হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। আর কয়েকজন লোক খবর পাঠিয়েছে হচ্ছে এই শিশির মামার বাড়িতে। সেখান থেকে লোকজন চলে আসে, তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। হুজুর ডেকে আনা হয়, ঝাড়ফুঁক করানো হচ্ছে। জ্ঞান সহজে ফেরে না, অনেকক্ষণ পরে জ্ঞান ফেরে। কি হয়েছিল পরবর্তীতে মামা খুলে বলেন। এরপর এলাকার লোকজন বসে একটা পরামর্শ করেন যে এভাবে তো চলতে দেয়া যায় না, অনেকদিন ধরেই তো এরকম উৎপাত চলছে এই বাঁশঝাড়ের এখানে বা আশেপাশে, একটা কিছু তো করতে হবে। ভালো একজন হুজুরকে নিয়ে আসা হয়, উনি পুরো জায়গাটা ভালো করে বন্ধনী দিয়ে দেন এবং রুকিয়া করে দেন। এরপর থেকে ওই জায়গার সমস্যাটা একদমই দূরীভূত হয়ে যায়। এরপর থেকে এই ধরনের সমস্যা আর কখনো ওখানে ঘটেনি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, কেউ একজন বাঁশঝাড়ের ভেতর দিয়ে আসছে, কোনো একটা লেবু গাছের নিচ থেকে একটা পুতুল বের হয়ে এসেছে, আর সেই পুতুলটা প্রতিটা কদমে কদমে বড় হয়ে যাচ্ছে। সেই পুতুলটা যদি কোনো মানুষের চেহারার আকৃতি ধারণ করে, যেই মানুষটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বা তাকে হত্যা করা হয়েছে এমন কোনো ব্যক্তি, আবার যদি দুহাত প্রসারিত করে জড়িয়ে ধরতে আসে, তখন মানুষের ভয়ের লেভেলটা কোথায় পৌঁছাতে পারে। আল্লাহর রহমতে শিশির মামা যে ওখান থেকে বুদ্ধি করে বেঁচে ফিরতে পেরেছেন, এটাই আল্লাহর অশেষ রহমত। আমরা হলে ওখানেই হয়তো বা সেন্সলেস হয়ে পড়ে যেতাম বা ওখানেই হার্ট অ্যাটাক করে মারা যেতাম, এমন একটা অবস্থা হতে পারত। তো আল্লাহ শিশির মামাকে বাঁচিয়ে এনেছেন এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি থেকে, আলহামদুলিল্লাহ। আমরা চাই না এরকম ঘটনা আর কারো সাথে ঘটুক। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, শাহরুফ আহমেদ ফারদিন ভাইকে। আশা করি ওনার কাছ থেকে আরও অনেক ঘটনাই ইনশাল্লাহ আমরা পেতে থাকব। উনি দোয়া চেয়েছেন উনি যেন মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ তাআলা তার মনের নেক আশাকে পূরণ করে দিন। আমার নাম সামি। বাসা নরসিংদী হওয়ায় আমি ঢাকা মতিঝিলে হোস্টেলে থেকে পড়াশোনা করছি। আমি ফেব্রুয়ারি মাস হতে হোস্টেলে আছি। প্রথম কয়েকদিন ভালোই ছিল। আমার সাথে নটরডেম কলেজের একজন বড় ভাই, যিনি চট্টগ্রামে থাকতো এবং অন্য সিট খালি ছিল। এপ্রিলে রোজা শুরু হওয়ার পর সবাই বাড়ি চলে যায়, আমার রুমমেটও চলে যায়। আমি এক রাত থাকার পর খারাপ লাগায় আমিও বাড়ি চলে আসি। মে মাসে আবার যখন আসি তখন শুনতে পাই ওই রুমমেটের পরিবার ঢাকায় চলে আসায় সে আর থাকতে পারবে না। বছরের মাঝামাঝি হওয়ায় নতুন কোনো ছাত্রও আসছে না। অন্যান্য রুমে সিট থাকার পরও আমি এই রুমের মায়া তখন ত্যাগ করতে না পারায় এক প্রকার বাধ্য হয়েই সেই রুমেই থেকে যাই, যা আমার জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। জুন মাসে আমার হাফ ইয়ারলি পরীক্ষা হওয়ায় আমি রাত 2টা থেকে 3টা পর্যন্ত পড়ালেখা করতাম। একদিন আমার রুমের পাশের ওয়াশরুমে আমি রাত 2:30 থেকে পানি পড়ার শব্দ শুনতে পাই এবং শুনে আমি রুম থেকে বের হয়ে দেখি সেখানে কেউ নেই। এর পরের দিনের কথা, তার পরের দিন একই ঘটনা। তবে ওই দিন কেউ একজন গোসল করলে যেমন পানির শব্দ হয় তেমন আওয়াজ আসছিল। এর পরের দিন বাথরুমের সামনের সিসি ক্যামেরা চেক করে দেখতে পাই সেখানে কিছুই নেই। সেটাতে আমি আগে ঘুমিয়ে যাওয়ার পরও পানির আওয়াজে ঘুম ভেঙে যায়। তারপর আমি পাশের রুমের ছেলেকে ফোন দিয়ে বলি বাইরে দেখার জন্য যে কিছু সে দেখতে পায় কিনা। তবে সে চলে যাবার পরও আমি এটা শুনতে পেতে থাকি। এভাবেই চলে যাচ্ছিল ভয় আর আতঙ্কে। আমি প্রমাণ না থাকায় কাউকেই কিছুই বলতে পারছিলাম না। পুরো বিষয়টাই আমি নিজের মধ্যে রেখে দিয়েছিলাম। মে মাসের 24 তারিখ রাতে ঘটেছে
আসল ঘটনা। পরীক্ষা তখন আর মাত্র 5 দিন বাকি থাকায় আমি তখন পড়ছিলাম। রাত আনুমানিক 1:42। তখনই হঠাৎ কল দিয়ে পানি পড়ার শব্দ শুরু হয়ে যায়। এমন সময় কারেন্টও চলে গেল। মোমবাতি দিয়ে আগুন ধরাতে গিয়ে খেয়াল হলো সন্ধ্যায় মোমে আগুন ধরাতে পাশের রুমমেট জুবায়েদ ম্যাচ নিয়ে গিয়েছে। তখন আমি তাকে ডাকলাম, সে কোনো সাড়া দিচ্ছিল না। পরে সে সাড়াও দিল, বলল দরজা খুলে নিয়ে যা। আমিও তখন মোটামুটি একটু ভরসা পেয়ে দরজা খুলে দেখি রুমের মধ্যে কেউ নেই। হঠাৎ কে যেন আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, কিরে ম্যাচ নিবি না? একথা বলেই আমার উপর একটা বাতাস এসে পড়লে আমি যেন পাশে আমার শার্ট যেন একদম ভিজে গেল। মনে হলো একটা পানির ঝাপটা এসে আমার গায়ে পড়লো। এরপরে আমি কালো অবয়ব আমার উপরে ঝাঁপিয়ে পড়তে দেখলাম। যতটুকু এরপর আমার মনে আছে, সে আমার গলায় চেপে ধরে 0.5 ফুট ওপরে তুলে ফেলেছিল, প্রায় হাফ ফুট ওপরে। তারপর আমি অজ্ঞান হয়ে যাই ভয় আর আতঙ্কে। এরপরে সকালে আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে ছিল হোস্টেল মালিক, তারা সহ আরো অনেকে। দুপুরে তখন আমার প্রচন্ড জ্বর আসে, এতই যে আমি খেতে পর্যন্ত পারছিলাম না। মাথা ব্যথা সহ বমি হচ্ছিল। ঢাকা মেডিকেল কলেজে আমি 8 দিনের মতো ভর্তি ছিলাম। 4 দিনও যখন জ্বর আমার ছাড়ছিল না, তখন আমাদের এলাকার এক হুজুরের পানি পড়া দেওয়ার পর আমি কিছুটা সুস্থ হই। সেই বছর আমার আর পরীক্ষা দেওয়া হয়নি। গ্রামে আসায় ওই হুজুরকে সব বলার পর তিনি তার নিজস্ব জিনকে কি যেন বললেন। তারপরে বেশ কিছুক্ষণ পর তুমি কিছু শুনলেন বললে মনে হলো। তারপরে তিনি আমাকে বললেন, তুমি যে হোস্টেলে থাকতে অথবা যে স্থানে থাকতে সে স্থানটি ভালো ছিল না, যত তাড়াতাড়ি সম্ভব সে স্থানটি ছেড়ে দাও, এটা তোমার জন্য ভালো হবে। ওখানে খুব খারাপ ধরনের একটা অপশক্তি থাকে, যা একবার তোমার ক্ষতি করতে চেয়েও পুরোপুরি সফল হতে পারেনি, কিন্তু দ্বিতীয়বার সে তোমাকে আর রেহাই দেবে না। তিনি আমাকে একটা আমল শিখিয়ে দিয়ে বলেন নিয়মিত সে আমলটাকে করার জন্য। তারপরে আমি হোস্টেল চেঞ্জ করে ফেলি এবং আলহামদুলিল্লাহ অনেক ভাই, এখন আমি ভালো আছি। কিন্তু এখনো আমার মনে হয় রাতে ঘুমানোর সময় কিছু একটা আমার গলা চেপে ধরে। জানি না এই পরিস্থিতি থেকে আমি ঠিক কবে মুক্তি পাব। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমার নাম মেঘ, আমি সিলেটে থাকি। আজ আমি আমার জীবনের একটি অপ্রিয় সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটা আমি যতবার মনে করি ততবার আমার বুকের ভিতর হিম হয়ে আসে। ঘটনাটি 2022 সালের দিকে। প্রায় 5 বছর বিদেশে থাকার পর আমি দেশে ফিরেছিলাম। দেশে ফিরেই মনে হলো সবার আগে চাচার বাড়িতে যাই। অনেক দিন পর নিজের গ্রামে ফেরার অনুভূতিটা ভাষায় বোঝানো কঠিন। মনে হচ্ছিল পুরনো সব স্মৃতি আবার নতুন করে ফিরে আসবে। সেদিন রাত প্রায় 9টার দিকে আমি সেখানে পৌঁছাই। চারপাশে অস্বাভাবিক নীরবতা, দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছিল। আকাশটা যেন অকারণে ভারী হয়েছিল। আমি দরজার সামনে যাই এবং দরজার সামনে দাঁড়িয়ে চাচাকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। একটা অদ্ভুত অস্বস্তি ধীরে ধীরে আমায় ঘিরে ধরছিল। হঠাৎ দরজা খুলে আমার চাচি বের হলো। আমাকে দেখে তিনি থমকে গেলেন। তার চোখে অবাক হওয়ার সাথে সাথে যেন চাপা একটা ভয়ও ছিল। তিনি বললেন, এতদিন পর কই থেকে এলি? তারপর আমি জিজ্ঞেস করলাম, চাচা কোথায় আর সবাই কোথায়? তিনি নিচু গলায় বললেন, সবাই ঘুমিয়ে আছে। চাচি আমাকে ভেতরে নিয়ে গেলেন। আমি তার পিছন পিছন একটা পুরনো ঘরে ঢুকলাম। ঘরটি ছিল আমার নানা নানির ঘরের ভিতরে ঢুকতেই
কেমন যেন আমার পুরো শরীর কেঁপে উঠল। মনে হচ্ছিল এই ঘরের বাতাসও যেন অন্যরকম। ঠিক তখনই আমার সামনে এসে দাঁড়ালো রুমি। রুমি আমার চাচাতো ছোট বোন। তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু সেই অবাক হওয়ার সাথে সাথে একটা অদ্ভুত শান্তিও কাজ করছিল। আমি ধীরে ধীরে বললাম, কেমন আছিস? সে হালকা এসে বলল, তুমি এসেছো? তার কণ্ঠে এমন একটা শীতলতা ছিল যা আগে কখনো টের পাইনি। চোখ দুটো আমার দিকে স্থির হয়েছিল, মনে হচ্ছিল অনেক কিছু বলতে চায় সে আমাকে। আমি তার সাথে কথা বলছিলাম। ঠিক তখনই চাচি হঠাৎ করে থেমে গেলেন। তিনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তুই কার সাথে কথা বলছিস? আমি স্বাভাবিকভাবেই বললাম, ভূমির সাথে। এই কথাটা বলার সাথে সাথে চাচির মুখের রং, সব রং মিলিয়ে গেল। তিনি ধীরে ধীরে দুপা পিছিয়ে গেলেন। তার ঠোঁট কাঁপছিল, চোখে পানি জমে উঠছিল। তিনি খুব নিচু কণ্ঠে বলেন, রুমি তো 2 মাস আগেই মারা গেছে। এই কথাটা শোনার পর মনে হলো আমার চারপাশে সবকিছু থেমে গেছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ঘরের ভেতর এমন এক নীরবতা নেমে এলো যা সহ্য করা কঠিন। মনে হচ্ছিল কেউ আমাদের খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। আমার চাচি হঠাৎ তখন কেঁদে উঠল এবং তিনি কাঁদতে কাঁদতে বললেন, রুমি সব সময় তোর কথা বলতো, সে তোকে খুব দেখতে চাইতো, সে তোর জন্য একটা বই আর একটা লকেট রেখে গেছে। আমি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। চুপচাপ ওই জিনিসগুলো হাতে নিলাম। চাচি ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেলেন। আমি একা বসেই রইলাম, হাতে ধরা বই। ওই বইটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল। কাঁপা কাঁপা হাতে বইটি খুললাম। ভিতরে ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা কিছু কথা। লেখাগুলো যেন ঠিকমতো গোছানো না, কিন্তু প্রতিটা শব্দে একটা করে আতঙ্ক লুকিয়েছিল। সেখানে লেখা ছিল, তার সাথে খারাপ কিছু ঘটেছে, কেউ তাকে কষ্ট দিয়েছে, সে বাঁচতে চেয়েছিল, সে সাহায্য চেয়েছিল। এই কথাগুলো পড়ার পর আমার বুকের ভিতরটা জোরে জোরে ধকবক ধকবক করছিল। মনে হচ্ছিল ঘরের ভেতরের বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। ঠিক তখনই জানালার পর্দা হালকা দুলতে লাগলো। বাইরে থেকে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকলো। আমি অজান্তেই জানালার দিকে তাকালাম। দূরে সেই সেই বড় হিজল গাছ, আর তার নিচে একটা পুরনো দোলনা। কেউ নেই, তবুও সেই দোলনাটা আস্তে আস্তে দুলছে। আমার গা কাঁটা দিয়ে উঠল। মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটা জিনিস আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু আমি কিছুই বুঝতেছি না। কি করব, কি হবে, কিচ্ছুই বুঝতেছি না। সেই রাতের পর থেকেই আমার ভেতরের মানুষটা যেন আর আগের মতো ছিল না। আমি বুঝতে পারছিলাম কিছু একটা আমাকে অনুসরণ করছে, কিন্তু সেটাকে দেখার আগেই আমি তার উপস্থিতি অনুভব করতে পারলাম। লকেটটা গলায় থাকার পর থেকেই সবকিছু বদলে যেতে শুরু করলো। দিনের বেলায় সব স্বাভাবিক থাকলেও রাত হলেই চারপাশের পরিবেশটা পাল্টে যেত। ঘরের বাতাস ভারী হয়ে উঠত, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হতো। প্রথম রাতেই আমি সেই স্বপ্নটা দেখি। আমি একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে,
চারপাশে কুয়াশার মতো ঘন অন্ধকার। দূর থেকে একটা কণ্ঠ ভেসে আসছে। সে বলছে, লকেটটা দে, লকেটটা দে। কণ্ঠটা ধীরে ধীরে কাছে আসতে থাকে, আর আমার বুকের ভিতরটা কেমন যেন চেপে ধরা হয়। আমি দৌড়াতে চাইনি, কিন্তু পা নড়ে না। হঠাৎ আমার সামনে এসে মানে এক ওই মানে সে এসে এখানে মানে হঠাৎ সে এসে আমার সামনে দাঁড়িয়ে যায়। সেই মেয়েটা, চোখ দুটো লাল, মুখে অদ্ভুত বিকৃতি হাসি। আমি ঘুম ভেঙে উঠে বসে পড়ি। দেখি আমি ঘামে ভিজে গেছি, কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল আমি এখনো তার ফিসফিসানি শুনতে পাচ্ছিলাম। পরের দিন আমি আর দেরি না করে গ্রামের এক বৃদ্ধের কাছে গেলাম। তিনি আমার দাদার সমান। সব কথা মন দিয়ে শুনলাম। তারপর আমি বললাম, তিনিই শুনলেন সব কথা। তারপর আমার গলার দিকে তাকিয়ে ধীরে এই লকেটটা যে বলল আমাকে যে এই লকেটটা যে পরে সে বাঁচে। এটা শুধু একটা গয়নাই না, এটা একটা যে একবার পরে, যে একবার এর সাথে জড়ায়, বা যে ব্যক্তি এই লকেটটা একবার পরে সে আর মুক্তি পায় না। তার কথা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি লকেটটা খুলতে চেষ্টা করলাম, কিন্তু অদ্ভুতভাবে সেই লকেটটা আমি আর খুলতে পারছিলাম না। মনে হচ্ছিল এটা আমার গলায় আটকে গেছে। সেই দিন বিকেলে চাচা চাচির বাইরে যাওয়ার কথা বললেন। আমি একা বাড়িতে রয়ে গেলাম। তখনও বুঝিনি এই একা থাকা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। সন্ধে নামার সাথে সাথে বাড়িটা অস্বাভাবিক অন্ধকারে ঢেকে গেল। মনে হচ্ছিল আলো গিলতে গিলতে অন্ধকার আরো ঘন হয়ে আসছে। আমি ঘরের ভিতরে বসেছিলাম। হঠাৎ নিচে কিছু একটা পড়ার শব্দ হলো। আমি চমকে উঠলাম। ধীরে ধীরে নিচে নামলাম। চারপাশে কেউ নেই, কিন্তু মনে হচ্ছিল কেউ আমার খুব কাছে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই কেউ আমার নাম ধরে ডাকলো, মেঘ, ওয়ে মেঘ। আমি দ্রুত পিছনে তাকালাম, দেখলাম সেখানে কেউ নেই। আমি আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। হঠাৎ আমার পায়ে কিছু একটা আঘাত লাগলো। আমি ভারসাম্য হারিয়ে সিঁড়ি থেকে পড়ে গেলাম। কোনো মতো উঠে দাঁড়ালাম। শরীর ব্যথায় ভরে গেছে, কিন্তু তার থেকেও বড় একটা ভয় আমাকে গ্রাস করে ফেলেছে। আমি ঘরের দিকে হাঁটছিলাম, ঠিক তখনই সে আমার সামনে এসে দাঁড়ালো। সেই মেয়েটা, তার হাতে একটা ধারালো ছুরি, চোখ দুটো রক্তে ভরা। সে ধীরে ধীরে বলল, যে আমার লকেট পরে তাকে তার মূল্য দিতে হয়। কণ্ঠটা এমন এক শীলতা ছিল, ঠান্ডা কণ্ঠ ছিল, যা আমার আত্মাকে কাঁপিয়ে দিল। আমি পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু সে দ্রুত এগিয়ে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি চিৎকার করে আমার জীবনের যত শক্তি ছিল এই শক্তিগুলো দিয়ে আমি চিৎকার করতে লাগলাম। হঠাৎ ঠান্ডা হাত আমার গলায় চেপে বসলো। মনে হচ্ছিল সে লোকটা টেনে নিতে চাইছে আমাকে। তার নখ আমার গলার গভীরে ঢুকে যাচ্ছিল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ধীরে ধীরে সবকিছু অন্ধকার হয়ে গেল। যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। চারপাশে অনেক মানুষ, চাচা চাচি কাঁদছেন। আমার গলার গভীর দাগ, শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের চিহ্ন। আমি কিছুই বলতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল আমি মৃত্যুর খুব কাছে গিয়ে ফিরে এসেছি। এই ঘটনার পর
আর এক মুহূর্তেও সেখানে থাকার সাহস পাইনি আমি। সাথে সাথে আমি ঢাকায় চলে আসি। শুনেছি সেই বাড়িতে এখনো বড় তালা ঝুলে আছে। কেউ সেখানে থাকে না, কিন্তু গ্রামের মানুষ বলে মাঝে মাঝে গভীর রাতে সেখানে অনেক হাসাহাসির শব্দ শোনা যায়। আর আমি আজও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে গেলে অনুভব করি আমার গলাটা কেউ যেন শক্ত করে চেপে ধরে আছে। মনে হয় কেউ খুব কাছে এসে আমাকে বলছে, লকেটটা দে। এই ঘটনাটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এটা শুধু একটা ঘটনাই না, এটা একটা ছোট্ট মেয়ের আর্তনাদ যা আজও থেমে নেই। এই পৃথিবীতে কিছু সৌভাগ্যবান ব্যক্তি রয়েছেন যারা তাদের জীবদ্দশায় কখনোই কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা আধিভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হন না। আর কিছু হতভাগ্য মানুষ রয়েছেন যারা তাদের জীবনে বেশ কয়েকবারই এই ভয়ঙ্কর বা আধিভৌতিক ঘটনাগুলোর সম্মুখীন হন। আজ তেমনই একজনের ঘটনা নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। এই ঘটনাগুলো ঘটে আমার খুব কাছের একজন বড় ভাই যার নাম রিপন, তার সাথে। তিনি যখন ছোট ছিলেন, মানে তার বয়স যখন 5-6, তখন থেকেই তিনি তার নানা বাড়িতে থাকতেন। তার নানা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো একটি গ্রামে। তো তার বয়স যখন ছোট তখন থেকেই তার সাথে বিভিন্ন ধরনের আধিভৌতিক ঘটনা ঘটতে থাকে, যা তিনি হয়তো বুঝতেন না, বাট তার আশেপাশে যারা থাকতো, তার মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা, তারা বুঝতে পারত। তাই ছোটবেলা থেকেই রিপন ভাইয়ের উপর তার ফ্যামিলির সবাই মোটামুটি নজর রাখতেন। তিনি ছোটবেলায় যখন নানা বাড়িতে থাকতেন তখন তিনি তার নানুর সাথেই ঘুমাতেন। এক রাতে যখন তার বয়স 7 কিংবা 8, তিনি তার নানুর সাথে ঘুমাচ্ছিলেন এক বিছানায়। তো রাতের বেলা তার নানু হঠাৎ ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা থেকে ওঠেন। ওঠার পর তিনি গেট খুলে বের হন এবং গেটটা হালকা চাপিয়ে ওয়াশরুমে চলে যান। 5 মিনিট পর তিনি যখন ওয়াশরুম থেকে ফেরত আসেন রুমে, তিনি দেখতে পান রিপন ভাই নাই। তো এত রাতে একটা ছেলে যে গভীর ঘুমে ছিল, সে কোথায় চলে যাবে? আর এত রাতে তো তার বের হওয়ার কথা না। তখন চারদিকে হুলস্থুল পড়ে যায়, সবাই খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু রিপন ভাইকে কোথাও পাওয়া যাচ্ছিল না। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা খোঁজার পর তাকে পাওয়া যায় তাদের বাড়ি থেকে কয়েক কিলো দূরে এক বাড়ির উঠোনে। সেখানে কিছু খড়কুটো জমা করা ছিল। তাকে পাওয়া যায় তার উপরে শোয়া অবস্থায়। পরে যখন তাকে নামানো হয় তখন তার ঘুম ভাঙে। তখন তাকে জিজ্ঞেস করা হয় সেইভাবে এখানে কিভাবে আসলো, সে বলতে পারে না। তো এরপর বিভিন্ন হুজুর তাকে দেখানো হয়, হুজুর তাকে তাবিজ দেয়, সেই তাবিজ সে এখনো বহন করে। যাই হোক, এটা ছিল তার জীবনের একটা ঘটনা। আরেকটা ঘটনা তার জীবনে ঘটে যায়, সেটা হচ্ছে তিনি যখন ক্লাস 7-8 পড়তেন তখনও তিনি তার নানু বাড়িতেই থাকতেন। তো তার নানু বাড়ির পাশের আরেক বাড়ির এক ফ্রেন্ড ছিল তার, যার নাম ছিল নাজমুল। তো তারা প্রায় একসাথে ঘোরাফেরা করতো, মানে তারা খুব কাছের বন্ধু ছিলেন। তো প্রায় রাতেই রিপন ভাই একা শুইতেন তার নানু বাড়িতে যখন তিনি 7-8 পড়তেন। তো তখন তিনি প্রায় রাত্রেবেলা 12টা সাড়ে 12টার দিকে বের হয়ে চলে যেতেন নাজমুলের বাসায়। নাজমুলও থাকতো একটা রুমে। তো 2 বন্ধু মিলে রাতের বেলা ঘোরাঘুরি করতো, গল্প করতো, পরে একটা সময় যে যার বাসায় চলে যেত। তো তেমনই এক রাতে রিপন ভাই রাত 12:30টার দিকে বের হন একাই। বাসা বেশি দূরে না, তাই তিনি হাঁটতে হাঁটতে চলে যান নাজমুলের বাসায়। তো গিয়ে দেখেন নাজমুলের বাসার লাইট অফ। তিনি কতক্ষণ টোকা দেন, টোকা দেওয়ার পরও কোনো সারা শব্দ নেই। তো তিনি চিন্তা করলেন নাজমুলের তো এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার কথা না, কিন্তু সে ঘুমাচ্ছে কেন? পরে সে দরজার একটা ফুটো দিয়ে দেখে যে নাজমুল বেঘরে ঘুমাচ্ছে। তো তার মন খারাপ হয়ে যায়। তো সে ব্যাক করে আবার বাসায় চলে আসার জন্য পথে নামে। পথে নামার পরই ওই বাড়িতে, নাজমুলদের বাড়িতে কিছু কুকুর ছিল। তো তাকে দেখার পর তারা চিল্লাচিল্লি শুরু করে। তো সে কিছুক্ষণ দাঁড়ায়। দাঁড়ানোর পর এক পর্যায়ে কুকুরগুলো শান্ত হয়, সে তার বাড়ির দিকে হাঁটতে থাকে। নাজমুলের বাড়ি থেকে রিপন ভাইয়ের নানা বাড়ির
দূরত্ব বেশি না, কিন্তু বাড়ির মাঝখানে একটা জাম গাছ পড়ে। তো সবাই বলে যে জাম গাছটা অত সুবিধার না, প্রায় বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা এখানে ঘটে থাকে। তো তিনি যখন যাচ্ছিলেন, তিনি দূর থেকে দেখেন সেই জাম গাছের নিচে একটা কুকুর দাঁড়ানো। কুকুরটা তিনি অবয়ব দেখে বুঝতে পারছিলেন, কারণ কুকুরটার রং ছিল কালো। রাতের অন্ধকারে কুকুরের শুধু অবয়বটাই চোখে পড়ছিল। তো তিনি কুকুর দেখে একটু কেমন জানি থমকে যান। তিনি গ্রামেই বড় হয়েছেন, কুকুর দেখে অতটা ভয় পাওয়ার তার কথা না, কিন্তু কেন জানি কুকুরটাকে দেখে তার পা চলছিল না। তো তিনি কিছুক্ষণ ওয়েট করেন। ওয়েট করার পর তিনি দেখছেন যে কুকুরটা তার দিকে তাকিয়ে আছে, সে কোনো দিকেই যাচ্ছে না, জাস্ট দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। সে প্রায় আধা ঘন্টা ওইখানে দাঁড়িয়েছিল, জাস্ট কুকুরটা মুভ করলে সে যাবে। তার সাহস হচ্ছিল না কুকুরটার পাশ দিয়ে যাওয়া। তো আধা ঘন্টা 40 মিনিট পর যখন সে দেখে যে কুকুরটা তার জায়গা থেকে নড়ছে না, তখন সে সূরা পড়ে, আয়াতুল কুরসি পড়ে তিনি হাঁটা শুরু করেন সাহস নিয়ে। তাকে যেতে হবে সে কুকুরটার পাশ দিয়েই। তো তিনি যখন কুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কুকুরটা কোনো কিছু করে নাই, দাঁড়িয়েই ছিল। তিনি কুকুরটাকে ক্রস করে সামনে গেলেন, ঠিক সেই মুহূর্তে কুকুরটা তার পিছু নিল। তো এটাতে তার সারা শরীরের লোম হঠাৎ দাঁড়িয়ে যায় ভয়ে। যদি কুকুরটা তাকে কামড় দেয় বা অন্য কোনো কিছু যদি এই কুকুরটা হয়ে থাকে। তো তিনি আবার দোয়া পড়তে থাকেন, দাঁড়িয়ে দেখেন যে কুকুরটাও পিছনে দাঁড়িয়ে আছে। তিনি কিছুক্ষণ আগান, কুকুরটাও তার পিছে পিছে আগায়। তিনি দাঁড়ান, কুকুরটাও তার পিছে দাঁড়ায়। তো এভাবে করতে করতে এক পর্যায়ে তিনি বাড়ির কাছে চলে আসেন। কুকুরটাও ঠিক তার পিছে পিছে তার বাড়ির কাছে চলে আসে। তো তিনি যখন তার বাড়ির লাইট দেখলেন, তখন তিনি দৌড় দিয়ে রুমে চলে গেলেন, গেট খুললেন রুমের। কুকুরটা তাদের উঠানে এসে দাঁড়ালো। তিনি দ্রুত রুমের গেট বন্ধ করে জানলার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছিলেন কুকুরটা কি করে। তো তিনি দেখতে পান কুকুরটা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ ঘুরে চলে গেল। ঠিক কুকুরটা যখন ব্যাক করে চলে গেল, তখন তার হঠাৎ মনে হলো যে আচ্ছা, কুকুরটা কি আমাকে সেভ করছিল কোনো কিছুর কাছ থেকে? তো যাই হোক, এই প্রশ্নের উত্তর রিপন ভাই কখনো পাননি, আমরাও পাবো না। এটা ছিল তার জীবনে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনা। তৃতীয় একটি ঘটনা, লাস্ট না, এটা তার 3 নম্বর ঘটনা। তার জীবনে আরও ঘটনা আছে। যাই হোক, তৃতীয় নাম্বার যে ঘটনাটা, সেটা হচ্ছে তখন তিনি ক্লাস 7 পড়তেন। তো তাদের বাড়িতে তার এক কাজিন থাকতো, তার নাম হচ্ছে সাইদুল্লাহ। তো সাইদুল্লাহকে প্রায় রাতেই তাদের নানার দোকানে ঘুমাতে হতো। তো সে প্রায় রাত 10টার দিকে চলে যেত ঘুমাতে, আর একেবারে সকালে ফিরে আসতো। সে কখনই রাত 10টায় চলে গিয়ে কোনো সময় রাতের বেলা ফিরে আসেনি, সবসময় সে সকালবেলা বাড়িতে চলে আসতো। তো যাই হোক, একদিন সাইদুল্লাহ 10টার দিকে খেয়ে দিয়ে দোকানে চলে যায় ঘুমাতে। রাত 1টার দিকে হঠাৎ কে জানি রিপন ভাইয়ের ঘরের জানালায় টোকা দিচ্ছে। তো রিপন ভাইয়ের পায়ের কাছে ছিল জানালাটা। তো তিনি উঠে জানালা খুলে দেখেন সাইদুল্লাহ দাঁড়িয়ে আছে। তো তিনি সাইদুল্লাহকে দেখে খুবই অবাক হন। তো জিজ্ঞেস করেন, কিরে তুই চলে আসলি এত রাতে, শরীর খারাপ নাকি? তো সাইদুল্লাহ বলে যে না, শরীর খারাপ না, এমনি ভালো লাগতেছিল না, এই জন্য আসলাম। তো তোর কি অবস্থা, তুই ঘুমাস না কেন? তো রিপন ভাই বললো, আমি তো ঘুমাই পড়ছিলাম, তোর সব ডাকের শব্দেই না উঠলাম। তো তারপর সাইদুল্লাহর সাথে রিপন ভাই 2-3-4 মিনিট কথা বলেন। তো এক পর্যায়ে সাইদুল্লাহ রিপন ভাইকে বলে, কিরে বাইরে দাঁড় করাই কথা বলবি, রুমে ঢুকতে দে। তো রিপন ভাই বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দরজা খুলছি। তো রিপন ভাইও দরজা খোলার জন্য বিছানা থেকে নামেন, আর রিপন ভাই দেখতে পান যে সে সাইদুল্লাহ জানালা থেকে দরজার দিকে আসলো। তো তিনি দরজা খুলে সাইদুল্লাহকে কোথাও দেখছেন না। তো তিনি মনে করলেন যে সাইদুল্লাহ হয়তো বাথরুম করতে সামনে গেছে, কোনো কারণে চলে আসবে। তিনি দরজা খোলা রেখে বসেছিলেন। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও সাইদুল্লাহ আসলো না। তো তার মনের মধ্যে একটু খটকাও লাগলো। তো তিনি বের হলেন, বের হয়ে তিনি দেখলেন কোথাও সাইদুল্লাহ নেই। পরে কিছুক্ষণ পর তিনি দেখতে পান কে জানি লাইট নিয়ে আসতেছে। পরে তিনি দেখতে পান সে তার চাচা আক্তার। তো তিনি রিপন ভাইকে দেখে বলতেছে, কি রে রিপন, তুই এত রাতে বাইরে কেন? তো রিপন ভাই সেই আক্তার চাচাকে সাইদুল্লাহর কথা বললেন না, এমনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হচ্ছিলাম। পরে তার চাচা বাড়িতে ঢুকে যায়, তিনিও
জাস্ট দরজা বন্ধ করে শুয়ে পড়েন। পরদিন সকালবেলা তিনি সাইদুল্লাহকে, যখন সাইদুল্লাহ দোকান থেকে বাসায় আসে তখন তিনি সাইদুল্লাহকে বলেন যে কিরে তুই কালকে রাতের বেলা কি আসছিলি বাসায়? সাইদুল্লাহ বলে না তো। তখন রিপন ভাই বলে যা ফাইজলামি করিস না, তোর কারণে আমি কত ভয় পাইছি তুই জানোস, তুই আসলি ভালো কথা, এরকম ভয় দেখাইলি কেন? তো সাইদুল্লাহর চেহারা দেখে রিপন ভাই বুঝতে পারে যে না, সাইদুল্লাহ মিথ্যা বলছে না, সে আসলেই আসে নাই। তখন রিপন ভাই ভয় পেয়ে যান। তো তিনি সাইদুল্লাহকে বলেন যে আচ্ছা এই ঘটনা কাউকে বলার দরকার নেই, এটা তুই আর আমার, তোর আর আমার মধ্যেই থাকুক। তো বলে রাখা বলো, রিপন ভাইয়ের বাবা মা কিন্তু রিপন ভাইয়ের সাথে থাকতেন না। আঙ্কেলের চাকরি সূত্রে তার আঙ্কেলের সাথে আরেক জায়গায় থাকতেন, আর রিপন ভাই থাকতো নানা বাড়িতে। তো সাইদুল্লাহকে কিন্তু রিপন ভাই বলে দেয় যে কারো সাথে যেন ব্যাপারটা নিয়ে আলাপ না করে। কিন্তু সেই দিন বিকালবেলায় রিপন ভাই দেখতে পায় তার বাবা মা চলে আসছে, এসে রিপন ভাইকে ধরে কান্নাকাটি। তখন রিপন ভাই বুঝতে পারে যে সাইদুল্লাহ তার বাবা মাকে ফোন দিয়ে এই ঘটনা বলে দিয়েছে। তখন তিনি আরেকটা বিষয় বুঝতে পারে যে সাইদুল্লাহ যদি ফাইজলামি করতো তাহলে সে অবশ্যই তার বাবা মাকে ফোন দিয়ে এই ঘটনা বলতো না। তার মানে অবশ্যই সাইদুল্লাহ সেদিন দোকানেই ছিল। তাহলে যার সাথে রিপন ভাই কথা বলল যে সাইদুল্লাহর মতোই দেখতে, সে কে? যাই হোক, এটাই ছিল রিপন ভাইয়ের জীবনে ঘটে যাওয়া তৃতীয় ঘটনা। তার জীবনে এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলো তিনি আমাদের আস্তে আস্তে পাঠাবেন। আশা করি লিসেনারদের এই ছোট ছোট গল্পগুলো ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি আপনি এবং আপনার অডিয়েন্স সকলেই ভালো আছে এবং ভালোর দলে আছে। ভাইয়া, বরাবরের মতো আমি আজকেও একটা নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসলাম, যেই ঘটনা ইতিপূর্বে আপনি কখনো শোনেননি, অথবা এই গল্পের মধ্যে এমন কিছু ভয় স্পষ্ট আছে যেগুলো অনুভূতি আপনি ইতিপূর্বে কখনো পাননি। কারণ রাত যত গভীর হবে অথবা রাত যত গভীর হয়, কিছু শব্দ ততই স্পষ্ট শোনা যায়, কিছু ছায়া ততই একদম নিকটে চলে আসে। আজকের ঘটনা পাঠিয়েছে একজন দর্শক। সে নাকি এখনো রাতে ঠিক মতো ঘুমাতে পারে না, কারণ সে জানে ওই রাতের পর থেকে তার ঘরে সে একা নেই। কেননা যখনই সে লাইটটা অফ করে তখনই যেন তার মনে হয় তার সাথে তারই ঘরে কেউ একজন আছে। চলুন আমরা শুরু করি। তার আগে অডিয়েন্স ভাই যারা আছেন, আপনারা আপনাদের ঘরের লাইটটা অফ করুন, হেডফোন ব্যবহার করে গল্পটা শুনুন, কারণ আজকের ঘটনাটা দুর্বল হৃদয়ের মানুষের জন্য না। পাঠিয়েছেন রিয়াজ ভাই শ্রীপুর থেকে। সাল তখন 2024 ডিসেম্বর মাস। শীত তখন অনেক বেশি, কুয়াশায় রাতের রাস্তা প্রায় দেখাই যেত না। আমি মানে রিয়াজ তখন একটা প্রাইভেট কোম্পানিতে নাইট শিফটে কাজ করত। তো সে এভাবে লিখেছে যে ভাইয়া, তখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে নাইট শিফটে কাজ করতাম। রাত 1টার দিকে অফিস শেষ করে বাসায় ফিরতাম। আমাদের বাড়িটা একটু নিরিবিলি এলাকায়, আশেপাশে তেমন লোকজনও নেই বললেই চলে। বাড়ির পাশেই একটা পুরনো বাঁশ ঝাড় ছিল, আর তার পাশেই একটা ভাঙা কবরস্থান ছিল। এলাকার মানুষজন বলতো রাত 12টার পরে ওই রাস্তা দিয়ে কেউ যেন একা না যায়, কেননা সেখানে নাকি অনেকেই অদ্ভুত শব্দ শুনতে পায়। কেউ কেউ আবার সাদা কাপড় পরা কাউকে দাঁড়িয়েও থাকতে দেখেছে। কিন্তু আমি এই যুগে এসে এসব একদমই বিশ্বাস করতাম না। কিন্তু ওই রাতের পর থেকে আমার সব কিছু একদম বদলে যায়।
সেদিন রাতে আমি অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় 2টা বেজে যায়। চারপাশটা একদম নিস্তব্ধ হয়েছিল, হালকা কুয়াশা, ঠান্ডা বাতাস, আর দূরে কুকুরের ডাক ছিল। আমি হঠাৎ হাঁটতে হাঁটতে বাঁশ ঝাড়ের কাছে পৌঁছাই। হঠাৎ শুনলাম কেউ যেন খুব ধীরে আস্তে করে ডাকছে, রিয়াজ। আমি প্রথমে থেমে গেলাম, তারপরে চারপাশে দেখলাম কেউ নেই। তখন মনকে সান্ত্বনা দিলাম, হয়তো ভুল শুনেছি। আবারও আমি পুনরায় হাঁটা শুরু করলাম, কিন্তু এবার ডাকটা আরো স্পষ্ট ছিল, রিয়াজ, পিছনে ফিরো। এমন ডাক শোনার পরে আমার শরীর পুরোপুরি কেঁপে উঠল, কারণ গলার শব্দটা ছিল একজন মহিলার, খুব ঠান্ডা এবং খুব ধীর কণ্ঠ। আমি সাহস করে পেছনে তাকালাম। তারপর আমি যা দেখলাম, আমি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। যা দেখেছি তা আমি আজও ভুলতে পারিনি। বাঁশ ঝাড়ের ভেতরে সাদা কাপড় পরা একটা মানুষ দাঁড়িয়ে আছে। চুলগুলো ছিল মুখের উপরে ঝুলে, তার মুখটা এই কারণে স্পষ্ট দেখাও যাচ্ছিল না, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ, কারণ তার চোখের ফাঁক দিয়ে লাল লাল দুটো চোখ জ্বলছিল। আমি ভয়ে দৌড় দিতে চাইব, ঠিক তখনও দেখলাম ওই মানুষটা ধীরে ধীরে আমার দিকে হাঁটা শুরু করেছে, কিন্তু ওর পা মাটিতে ছিল না। আমি আর 1 সেকেন্ডও দাঁড়াইনি, পাগলের মতো দৌড়াতে লাগলাম। বাসায় এসে হাঁপাতে হাঁপাতে দরজা বন্ধ করি। তখনই মা জিজ্ঞাসা করলো, বাবা কিছু কি হয়েছে? আমি ভয়ে কিছু বলিনি আমার আম্মাকে। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল যেন কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে। রাত তখন প্রায় 3টে বেজে গেছিল। আমার জানালায় হঠাৎ ঠক ঠক শব্দ হলো। আমি ধীরে তাকালাম জানালার দিকে। জানালার ওপাশ থেকে একটা সাদা মুখ আমার দিকে চেয়ে আছে। চোখ দুটো পুরো কালো, আর ঠোঁটে অদ্ভুত একটা হাসি ছিল। আমি চিৎকার করে উঠলাম। তখন আমার মা বাবাও দৌড়ে এলো আমার ঘরে, কিন্তু তারা এসে আমার ঘরে কিছুই দেখলো না। পরদিন সকালে জানালার নিচে কাদার মধ্যে অদ্ভুত কিছু দাগ পাওয়া যায়, যা ছিল পুরোই মানুষের পায়ের মতো, কিন্তু উল্টো ছাপ ছিল। আমি এর পর থেকে আর কখনো ওই রাস্তা দিয়ে রাতের বেলা যাইনি। কিন্তু ঘটনাটা এখানে শেষ না। 1 সপ্তাহ পর আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। রিসিভ করতেই কোনো কথা নেই, শুধু একটাই শব্দ, রিয়াজ, পিছনে তাকাও। আমি ধীরে ধীরে পিছনে ফিরলাম, আর তখনই আমার রুমের জানালার বাহিরে আবারও সেই সাদা মুখটাই দাঁড়িয়েছিল। আজকের ঘটনাটা যদি সত্যি আপনাদের গায়ে কাটা দিতে বাধ্য করে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে জানিয়ে দিন। আর আপনার জীবনে যদি এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে পাঠান। হয়তো আপনার গল্পটাই হবে পরের ভিডিওর ভয়ঙ্কর ঘটনা। সবাই সাবধানে থাকবেন, কারণ রাত যত গভীর হয় সব কিছু ততটা স্বাভাবিক থাকে না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আর আমি অডিয়েন্স ভাইদেরকে অবশ্যই বলবো, আপনারা প্লিজ আপনাদের অনুভূতিগুলো কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের প্রতিটা কমেন্টগুলো পড়ি, এবং আপনাদের কমেন্টগুলো পড়ার পরে আমাদের মধ্যে নতুন করে একটা গল্প বলার অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে রাখছি।